অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার যখন অর্থ পাচারের গল্প জাতিকে শোনায় তখন আসলে ঘোড়ায় ভিড় হাসে। তার মানে এই নয় যে আওয়ামী লীগের আমলে অর্থ পাচার হয়নি, বরং আওয়ামী লীগের আমলে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশেও পাচার হয়েছে, যা আসলে রাজনৈতিক অর্থ না হয়ে বরং ব্যবসায়ী আমলাদের অর্থই বেশি বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু কেন তারেক রহমানের এই অর্থ পাচারের গল্পে ঘোড়ায়ও হাসে, তা তো আপনাদের জানা আছে, তাই না? তবু আবারও বলা যাক সে গল্প। বিদেশি মদদপুষ্ট এবং সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার সংসদে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি শ্বেতপত্রের দোহাই দিয়ে বলা হয়েছে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে গড়ে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং তা উদ্ধারে নাকি ১০টি দেশকে চিহ্নিত করে টাস্ক ফোর্স এবং যৌথ অনুসন্ধান দল কাজ করছে। কিন্তু এই বিশাল অঙ্কের দাবির সত্যতা কতটুকু তা একটি সাধারণ অর্থনৈতিক সমীকরণ মেলালেই পরিষ্কার হয়ে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশের জিডিপি ছিল মাত্র ৯৩ বিলিয়ন ডলার। বিগত ১৫ বছরে ধারাবাহিক ৬ থেকে ৭% প্রবৃদ্ধির ফলে ২০২৪ সালে তা উন্নীত হয়েছিল ৪৫০ বিলিয়ন ডলারে। এখন যদি ইউনূস এবং তারেক রহমানের দাবি অনুযায়ী সত্যি ২৩৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যেত, তবে আজ বাংলাদেশের জিডিপির আকার হওয়ার কথা ছিল ৬৮৪ বিলিয়ন ডলার। আর সেটি অর্জন করতে হলে জিডিপির প্রবৃদ্ধি হতে হতো বছরে ১০ থেকে ১১%, যা বাস্তবে ঘটেনি। তাহলে কি বিশ্বব্যাংক, আইএমএফ সহ সমস্ত আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান মিথ্যা ছিল, নাকি রাজনৈতিক ফায়দা লুটতে ইউনূস এবং তারেক রহমানরা মিথ্যে কথা বলছেন? বাস্তবতা হলো ফিনান্সিয়াল টাইমসের মতো কিছু বিদেশি গণমাধ্যম সুনির্দিষ্ট অসাধু চুক্তির মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই মিথ্যাচার বা প্রচার করেছে, যা এখন অবৈধ সরকার নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যিনি আজ সংসদে দাঁড়িয়ে অর্থ পাচার রোধের গল্প শোনাচ্ছেন, সেই তারেক রহমানের মানি লন্ডারিং এর ইতিহাস আন্তর্জাতিকভাবে প্রমাণিত। এই প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর বিশেষ প্রতিনিধি ডেবরা ল্যাপ্রিভেট গ্রিফিথের সাক্ষ্য স্মরণ করা যেতে পারে। ২০১১ সালে বাংলাদেশের আদালতে এসে তিনি তারেক রহমান এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আর মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় স্পষ্ট সাক্ষ্য দিয়েছিলেন। এফবিআই এর তদন্তে বেরিয়ে এসেছিল ব্যবসায়ী খাদিজা ইসলামের কাছ থেকে ঘুষ হিসাবে আদায় করা অর্থ দিয়ে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে জমা করা হয়। সেই টাকার পরিমাণ ছিল ৭.৫ লক্ষ মার্কিন ডলার। মামুনের অ্যাকাউন্টের ডেবিট কার্ড ব্যবহার করে খোদ তারেক রহমান সেই অর্থ খরচ করেছেন, যার অকাট্য প্রমাণ মিলেছে ব্যাংক স্টেটমেন্ট এবং এফবিআই এর বিশ্লেষণে। যে ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত সংস্থা সরাসরি অর্থ পাচার এবং ঘুষ গ্রহণের প্রমাণ হাজির করে, তার মুখে পাচার রোধের কথা জাতির সঙ্গে এক ধরনের প্রহসন ছাড়া আর কিছু নয়। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার প্রথম এবং একমাত্র সফল দৃষ্টান্তটি স্থাপিত হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই। আর সেই অর্থ পাচারকারী ছিলেন তারেক রহমানের আপন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ঘুষ হিসাবে নেওয়া অর্থের একটি অংশ সিঙ্গাপুরে পাচার করেছিলেন তিনি। ২০০৪ সালে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে লি মিউ চ্যাং নামের এক ব্যক্তির সঙ্গে যৌথ অ্যাকাউন্টে এই অবৈধ অর্থ জমা করা হয়। মূলত চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণ এবং টেলিটকের যন্ত্রাংশ কেনার দরপত্রে দুর্নীতির মাধ্যমে এই অর্থ অর্জিত হয়েছিল। পরবর্তীতে সিঙ্গাপুর সরকারের আদেশে এবং দুদকের প্রচেষ্টায় সেখান থেকে প্রায় ১৩.৫ কোটি টাকা, ২০,৪১,০০০ সিঙ্গাপুরি ডলার সফলভাবে বাংলাদেশে ফেরত আনা হয়। মুদ্রা পাচারের এই সুনির্দিষ্ট মামলায় আরাফাত রহমান কোকোর ৬ বছরের কারাদণ্ড এবং ১৯ কোটি টাকা জরিমানা হয়েছিল। জিয়া পরিবারের এই সুস্পষ্ট পাচারের ইতিহাস আড়াল করতেই আজ ২৩৪ বিলিয়ন ডলারের কাল্পনিক গল্প ফাঁদা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যখন একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতা দখল করে এবং তথাকথিত জুলাই সন্ত্রাস সংগঠিত হয়, তখন রাষ্ট্রযন্ত্রকে
পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেই নিজেদের দলীয় বিচারক নিয়োগ দিয়ে কারাগার থেকে হাজার হাজার জুলাই সন্ত্রাসী এবং দুর্ধর্ষ জঙ্গিদের বেকসুর খালাস দিয়ে দেয়। একই প্রক্রিয়ায় রাষ্ট্রের প্রধান এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে একটি সাজানো নির্বাচন নিশ্চিত করতে তারেক রহমানকেও রাতারাতি ধোয়া তুলসী পাতা বানানো হয়। যে মামলায় এফবিআই এজেন্ট এসে সাক্ষ্য দিয়ে গেছেন, যেখানে সিঙ্গাপুরে পাচার হওয়া অর্থের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছিল, সেই একই মামলায় আপিল বিভাগকে ব্যবহার করে তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেওয়া হয়। ২১শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে দুর্নীতির প্রতিটি মামলায় তারেক রহমানকে বেআইনিভাবে মুক্তি দেওয়া হয়েছে কেবল এই সাজানো নির্বাচনে বর্ধিত সরকারের প্রধানমন্ত্রী পদে তাকে বসানোর পথ সুগম করতে। তারেক রহমানের দুর্নীতির সবচেয়ে বড় প্রমাণ তার নিজের জীবনযাপন। ২০০৮ সালের সেপ্টেম্বরে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার নামে লন্ডনে পাড়ি জমানোর পর দীর্ঘ ১৮ বছর তিনি সেখানে সপরিবারে বসবাস করেছেন। এই দীর্ঘ সময় তিনি কোনো চাকরি বা বৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে প্রশ্ন ওঠে, লন্ডনের মতো বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহরে তার এই রাজকীয় জীবনযাপনের অর্থের যোগান কোথা থেকে এসেছিল? প্রাথমিকভাবে যুক্তরাজ্য বিএনপির তৎকালীন নেতা কমর উদ্দিন তার ব্যয়ভার গ্রহণ করলেও পরবর্তীতে লন্ডনের উপশহর সারের সবচেয়ে ব্যয়বহুল কিংস্টনের মতো অভিজাত এলাকায় বসবাস শুরু করেন তারেক রহমান এবং তার পরিবার, যেখানে বেনজির ভুট্টো, পারভেজ মোশাররফের মতো দুর্নীতিবাজ নেতারা থাকতেন। সেখানে একটি সাধারণ বাড়ির ভাড়াই মাসে কয়েক হাজার পাউন্ড। এর সঙ্গে রয়েছে কাউন্সিল ট্যাক্স, ইউটিলিটি বিল, বিলাসবহুল গাড়ি, শপিং মল, ব্লু ওয়াটার বা সেলফ্রিজের কেনাকাটা এবং কন্যা জাইমা রহমানের দামি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ। মাসে অন্তত ১০,০০০ পাউন্ডের নিচে এমন জীবন যাপন অসম্ভব। ১০,০০০ পাউন্ড মানে ১৫ লক্ষ টাকা প্রায়। তারেক রহমানের আয়ের কোনো স্বীকৃত উৎস নেই। দেশে তার এবং তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ ছিল। এমনকি লন্ডনের শর্টকাটে বার অ্যাট ল করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন বলে শোনা যায়। তারপর এই বিপুল পরিমাণ অর্থ কি সেই পাচার করা টাকার অংশ নয়, যা তিনি ক্ষমতায় থাকাকালীন বিদেশে জমিয়েছিলেন এবং সে টাকাই তিনি গত ১৮ বছর ধরে লন্ডনে খরচ করেছেন? এসব কারণে আসলে তারেক রহমান বা বিএনপি যখন দুর্নীতি, অর্থ পাচার ইত্যাদি ভালো ভালো কথা বলেন, তখন আসলে মানুষ তো মানুষ, ঘোড়ায়ও হাসে। আজকে ক্ষমতায় বসে আগের সরকারের সমালোচনা করাটা সত্যি খুব সহজ কাজ মনে হচ্ছে। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিস্টার 10% খ্যাতি লাভকারী, উইকিলিক্স নথিতে যাকে যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশে ১ নং দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল, তার কাছ থেকে জাতি আর যাই হোক অর্থ পাচারের গল্প শুনতে চায় না। আপনি চান? আমি চাই না। ভালো থাকবেন সবাই।